যাদবপুর কাণ্ড নিয়ে এখন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শোরগোল, তর্কতর্জা, চূড়ান্ত বিতর্ক, একে অন্যকে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া এই কাজগুলো হচ্ছে। কিন্তু আজকে যাদবপুর কাণ্ডের আজকে যে লেটেস্ট আপডেটগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে আজকে এর মধ্যেই ইন্দ্রানুজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথম ইন্দ্রানুজ রায় যে হাসপাতালে ভর্তি রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বয়ানটা রেকর্ডও করা হয়েছে। সঙ্গে বর্ষিয়ান অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, তার বাড়িতেও পুলিশ গিয়েছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও তার বয়ান রেকর্ড করতে তিনি রাজি হননি। এরকমটাই তার বক্তব্যে আমরা জানতে পারলাম। দ্বিতীয়ত পরবর্তীকালে কি হয়েছে, সন্ধ্যে 6টার সময় যাদবপুর থানা থেকে নোটিশ করা হয়েছিল 3 দিন আগে, এবং সেই অনুযায়ী সৃজন ভট্টাচার্য বাম নেতা, তাকে যেতে বলা হয়েছিল। তিনি ঠিক সন্ধ্যা 6:12 যাদবপুর থানায় উপস্থিত হন। বেশ কিছু নথি এবং তথ্য চাওয়া হয়েছিল, সেগুলো সৃজন ভট্টাচার্য জমা দিয়েছেন। তিনি বেরিয়ে এসে কি বলেছেন আপনাদেরকে জানাবো। আর অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে ভাস্কর গুপ্ত, যিনি অস্থায়ী উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল। তার সঙ্গেও দেখা করতে আন্দোলনরত যারা ছাত্ররা গিয়েছিলেন তাদের সঙ্গে তিনি দেখা করেছেন, এবং আহত ছাত্র, যিনি ইন্দ্রানুজ ছাড়া যে আরেকজন ছাত্র যে আহত হয়েছেন অভিনব বসু, তিনিও গিয়েছিলেন দেখা করতে। তিনি আজকে যেটা আমাদের সামনে আসলো, বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থাকে সচল করবার জন্য, স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবার জন্য আজকে একটা বার্তা সামনে আসলো। অস্থায়ী উপাচার্য ভাস্কর বসু একটি লিখিত বার্তা দিয়েছেন, যেই বার্তায় শুধু একাডেমিক সিচুয়েশনকে রিস্টোর করা নয়, সঙ্গে সঙ্গে আরও একটি বিশ্ববিদ্যালয়ের আরও যে বিভিন্ন সেক্টর থাকে, ডিপার্টমেন্ট থাকে, সেটাকেও স্বাভাবিক করবার কথা বলেছেন। কিন্তু অন্যদিকে আন্দোলনরত ছাত্ররা কি বলছেন, তারা বলছেন যে ভাস্কর গুপ্ত সুস্থ হন, মানবিকতার স্বার্থে তার সঙ্গে বৈঠক নয়। কিন্তু অন্যদিকে রেজিস্ট্রার, প্রভিসি যারা রয়েছেন যাদবপুরে, তাদেরকে আমাদের সামনে বসতেই হবে, আমাদের দাবি দাবাগুলো শুনতে হবে। না হলে যেটা হবে সেটা হচ্ছে সোমবার 1টা পর্যন্ত তার একটা ডেডলাইন দেওয়া হয়েছে। এই সোমবার 1টার পর কিন্তু আবারও আন্দোলনের হুঁশিয়ারি এখনও পর্যন্ত আন্দোলনরত ছাত্ররা দিচ্ছেন। অন্যদিকে ছবি বিতর্ক একটা তৈরি হয়েছে, সেই ছবি বিতর্কের মধ্যেই সেই তথ্যসহ সৃজন ভট্টাচার্য দিয়ে এসছেন। আর অন্যদিকে আমরা দেখলাম যে সৃজন যতক্ষণ থানায় ছিলেন তার আগে থেকেই শুরু করে বিভিন্ন জায়গায় এসএফআই এর আজকে কর্মসূচি ছিল, বা আমাদের ছাত্র সংগঠন, তারা বিভিন্ন জায়গায় রাস্তায় মিছিল করেছেন। শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তাদের দাবি এটা যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে রানওভার করেছে, তিনি বলছেন যে ইউনিভার্সিটি চত্বরে ছাত্রকে গাড়ি চাপা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাকে পদত্যাগের দাবি জানানো হয়েছে এবং শিক্ষামন্ত্রীর বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। আপনারা জানেন যে এর মধ্যে এক তরফা এফআইআর করা হয়েছিল, যদিও তীর্থঙ্কর ঘোষ মাননীয় বিচারপতির নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের নির্দেশ মতো পরবর্তীকালে যে এফআইআর হয় সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী, তার গাড়ির চালক এবং সেখানে ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর করা হয়। আসুন আমি এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো যাদবপুর থানা থেকে বেরোনোর পর কি বলেছেন সৃজন ভট্টাচার্য, আপনাদের সামনে রাখবো, দেখুন। ভিতরে তোমাকে কি কি জিজ্ঞাসাবাদ করা হলো? আমরা চেষ্টা করছি, আমাদের প্রতিনিধি সায়ন্তনের সঙ্গে কথা হয়েছে সৃজন ভট্টাচার্যের, কি বলেছেন আরও আরেকবার শোনার চেষ্টা করব। করা হলো সন্ধ্যে 6টা নাগাদ তুমি এলে, ভিতরে তোমাকে কি কি জিজ্ঞাসাবাদ করা হলো, কি কি দিলে? আমি আমার আইনজীবী রানা গাঙ্গুলি এবং অর্ণব সিনহা, তাদেরকে নিয়ে আসি। আমাকে 2 দিন আগে চিঠি পাঠানো হয় যে আপনি আপনার কাছে কি আছে সাক্ষ্য প্রমাণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায়, আপনি সেটা নিয়ে আসেন। আমি আসি, ওনারা কিছু রুটিন প্রশ্ন করেন, এই ধরেন আমি ছিলাম কিনা, এই ধরনের কিছু প্রশ্ন। আর আমি আমার দিক থেকে যেটা জমা দেওয়ার কথা, আমি ঢোকার আগেও বলেছি যে আমার কোনো লুকোনোর কিছু নেই, আমি 1 ছটাক কোথাও কিছু আমার গোপন করার নেই। তাহলে আমি বাংলার মানুষের কাছে ইতিমধ্যে প্রেসমিট করে যে ছবি, ভিডিও ফুটেজগুলি দিয়েছি তার 1 কপি যাদবপুর থানাকেও দিয়ে গেলাম তদন্তে সহযোগিতা করার জন্য। যাদবপুর থানা এবার সেটা নিয়ে কী করবে সেইটা পুলিশকে ঠিক করতে হবে, যে তারা নিরপেক্ষভাবে তদন্ত করবে নাকি তারা একদিকে খানিকটা সরকারের দিকে হেলে গেল আর ওদিকে ইন্দ্রানুজের বয়ান নেওয়ার জন্য কোর্টের বকা খেতে হলো, এইরকম ভূমিকা পালন করবে। তথ্য প্রমাণ লোপাট হতে পারে আশঙ্কা করছো, বা ধামাচাপা দেওয়ার জন্য, বা নাকি চাপে রাখার জন্য তোমাকেই তলব? সিঁদুরে মেঘ দেখলে ডরানোর কথা ছিল না, কিন্তু বাংলার মানুষ ঘরপোড়া গরু হয়ে গেছে। আরজি করে যেভাবে প্রমাণ লোপাট হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে আমি আমার 30 বছরের জীবনে পুলিশের এই ভূমিকা দেখিনি, তাই তো? আনিস খানের ঘটনায় মনে আছে কিভাবে গিয়ে বাড়িতে পুলিশ গিয়ে ছাত্রকে ধাক্কা মেরে খুন করে দেওয়ার অভিযোগ উঠেছিল। আরও গন্ডা গন্ডা ঘটনায় এরকম খেয়াল আছে। তাহলে যেভাবে তৃণমূলের ক্রীড়নক হয়ে পশ্চিমবঙ্গের পুলিশ
কলকাতার পুলিশ কাজ করেছে অতীতে, চট করে ক্লিনচিট দেওয়ার কোনো কারণ নেই। আমরা ডেফিনেটলি আশা করতে পারি, আমি তো তদন্তে সহযোগিতা করার জন্যই তথ্য প্রমাণ দিয়ে গেলাম, এবং এটাও ওনারা যখন বলেছেন যে পরে কিন্তু ডাকলে আসবেন, আমি বলেছি অবশ্যই আসবো, কোনো চিন্তা নেই। আশা করব তদন্ত ঠিক পথে এগোবে। যে গাড়ির তলায় চাপা পড়লো সে নয়, যিনি গাড়ি চাপা দিলেন তিনি দোষী সাব্যস্ত হবেন। এটা পুলিশ সেই কাজে সদর্থক ভূমিকা পালন করবে। প্রশ্ন যে দেবাংশু ভট্টাচার্য তো ভিডিও, আমরা মূলত যেটা শুনছিলাম, সৃজন যেটা সন্দেহ প্রকাশ করছেন যে হয়তোবা এই ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট একটা তদন্ত প্রক্রিয়া আগামী দিনে চলতে পারে, এবং তার থেকে তিনি পূর্ব অভিজ্ঞতা শেয়ার করলেন। সেখানে আমরা দেখতে পেলাম রাজ্যে ঘটে যাওয়া দুটো ঘটনা তিনি উল্লেখ করেছেন, এবং সেই ঘটনাগুলোর মতো তার মধ্যে ডেফিনেটলি আরজি করের ঘটনাও রয়েছে, সেইগুলোর মতো পুলিশ অন্য পথে মামলাকে নিয়ে যাবে কিনা, তদন্তকে অন্য পথে প্রবাহিত করবে কিনা, এরকম একটা সন্দেহ কিন্তু সামনে এসছে। আর এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি অবশ্যই শোনাবো যে আন্দোলনরত যারা ছাত্র রয়েছেন তারা আজকে গিয়েছিলেন অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তের সঙ্গে দেখা করতে হাসপাতালে দেখা করবার পর বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে এসে এই আন্দোলনরত ছাত্ররা কি বলেছেন আপনাদেরকে শুনিয়ে আমি গেস্টদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, শুনুন। আমরা তো এর আগের দিনই বলে দিয়েছিলাম আর কি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ থাকলেও অন্যান্য অথরিটিরা আছে, রেজিস্ট্রার আছে, প্রভিসি আছে, তো সেই জায়গা থেকে ওনারা প্রেজেন্ট থেকে এই গোটা ঘটনাটা ডিল করুন, স্টুডেন্টদের সাথে আলাপচারিতায় এঙ্গেজ করুন, এটাই আমাদের ডিমান্ড। সেটা না হলে তো দুপুর 1টা অবধি সময় দেওয়া আছে সোমবার দিন, সেটা তো থাকছেই বহাল তবিয়ত। আমরা চাইছি যে 10 তারিখ, স্যারও বললেন যে উনি চার্জ হ্যান্ডওভার করবেন, তো আমরা চাইছি 10 তারিখ আমরা কর্তৃপক্ষের সাথে কোনো একটা ফর্ম অফ আলোচনায় যাতে আমরা বসতে পারি 10 তারিখ বিকেলের মধ্যে। আমরা যে অ্যাডমিন ব্লক শাটডাউনের কথা বলেছিলাম সেটা আমরা এই বার্তার সাথেই বলেছিলাম যে অ্যাডমিন ব্লক শাটডাউন করাটা আমাদের মূল অবজেক্টিভ নয়, নর্মালসিতে ফেরাটাই আমাদের অবজেক্টিভ। কিন্তু যেহেতু কর্তৃপক্ষের সাথে কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না, তাই যদি কোনোভাবেই কথা বলা সম্ভব না হয়, তাই মুভমেন্টের হায়ার প্লেন অফ স্টেজ হিসেবে আমাদেরকে অ্যাডমিন ব্লক শাটডাউনের দিকে যেতে হতে। পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আমাদের সঙ্গে একদম প্যানেলের শুরু থেকে তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, তরুণকে স্বাগত। তরুণের পাশেই রয়েছেন বাম নেতা গৌরব মজুমদার, গৌরবকেও স্বাগত জানাবো। পাশে দীর্ঘদিন রাজনীতি করা প্রবীণ মানুষ শক্তি মৈত্র জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গে অধ্যাপক আজিজুল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক, এবং অবশ্যই ব কলমে অনেকে বলেন, আমি জানি না, উনি নাকি তৃণমূল দলটাই করেন এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। এটা ওনার কথাবার্তাতে বা যুক্তি নিরিখে যদি হয় তো অবশ্যই ঠিক আছে, আপনারা বুঝতেই পারবেন। আমি একদম প্রথম গৌরবকে দিয়ে শুরু করি। গৌরব, এই যে আন্দোলনটা হচ্ছে যাদবপুরে, সেখানে দেখা যাচ্ছে যে বাম নেতারা নিজেদেরকে একাত্ম করে ফেলছে, কিন্তু আমি যদি 1 তারিখ 1 মার্চের শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনি, সেখানে শিক্ষামন্ত্রী বেরিয়ে এসে বলেছিলেন যে বামেরা আমাদেরকে ডেপুটেশন দিয়েছেন। বামেদের 4 সদস্যের প্রতিনিধি দল তারা ডেপুটেশন দিয়েছেন। দ্বিতীয়ত তিনি বলেছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ছাত্রদের যারা গাড়ির সামনে দাঁড়িয়েছিল বা গাড়িতে ভাঙচুর করার চেষ্টা করছিল তাদের মধ্যে কোনো বামপন্থী কাউকে দেখতে পাওয়া গিয়েছে, শিক্ষামন্ত্রী বলেছিলেন আমি সেই অর্থে কাউকে দেখতে পাইনি এবং কাউকে আমি চিনতেও পারিনি, বামপন্থী কাউকে সেখানে আমার পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়, এটা শিক্ষামন্ত্রী বলেছিলেন। এরপরে ঘটনার জল অনেক দূর গড়িয়েছে। ইন্দ্রানুজের পোস্ট, যেখানে একাধিক বাম নেতাকে তীব্র ধিক্কার জানানো বা নানান রকম কটূক্তি করার জায়গাও রয়েছে, এটাও একদম পরিষ্কার। সেখানে বামপন্থী নেতারা নানানভাবে লজিস্টিক সাপোর্ট, নানানভাবে তার লজিক্যাল অ্যানালিসিস, প্রেস কনফারেন্স এগুলো করছেন কেন? প্রথম কথা হচ্ছে যে আপনি বললেন যে ব্রাত্যবাবু যাদবপুর ইউনিভার্সিটিতে গেছিলেন, বক্তব্য রেখে বেরিয়ে আসার পর তাকে ডেপুটেশন এসএফআই দিয়েছিল, তিনি বলেছেন। কিন্তু আপনি তার আগেরটা ভাবুন, যখন ব্রাত্যবাবু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে বলছেন না পাড়ার রকের একজন ছেলে হিসেবে বলছেন, সেই বক্তব্য যদি শোনেন তাহলে হচ্ছে যে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। সেটা আমি শুনিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্রাত্যবাবুর কাছে দাবি সনদ পেশ করা হয়েছিল কিসের জন্য? ব্রাত্যবাবুর কাছে দাবি সনদ পেশ করা হয়েছিল তার প্রথম হচ্ছে যে ছাত্র সংসদের নির্বাচন চাই, দীর্ঘদিন নির্বাচন বন্ধ। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ছাত্র সংসদের নাম করে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় শুনলাম নাকি কলেজগুলোতে ছাত্র সংসদের জন্য টাকা বেঁধে দিয়েছেন, যে টাকা খরচ করা হবে।
ছাত্র সংসদের মাধ্যমে, কিন্তু নির্বাচিত ছাত্র সংসদ নেই। এই টাকা খরচ কারা করবেন? এই টাকা কাদের মাধ্যম দিয়ে এই ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে খরচ হবে? ছাত্র সংসদ তো নেই। আপনারা দেখেছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, তৃণমূলের দুই পক্ষের মধ্যে মারপিট, কে সরস্বতী পুজো করবে আর কে সরস্বতী পুজোর টাকা তুলবে। তারপরে দাবি ছিল হচ্ছে যে ছাত্র সংসদ লুটের টাকা, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ। ব্রাত্যবাবু যে শিক্ষা দপ্তরের দায়িত্বে, সেই শিক্ষা দপ্তর ফেল করেছেন তিনি। একের পর এক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আপনি ভাবুন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে 4.5 লক্ষ ছাত্রছাত্রী কম পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একটা রাজ্যের শিক্ষামন্ত্রী তার দায়িত্ব নেই যে ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছেন, ড্রপ আউট হয়ে যাচ্ছে কেন? এই সমস্ত বক্তব্য সেই ডেপুটেশনের মাধ্যমে হচ্ছে যে ব্রাত্যবাবুর কাছে জানানোর দরকার ছিল, জানিয়েছেন। কিন্তু ব্রাত্যবাবুর মুশকিলটা হচ্ছে তিনি 1, 2, 3, 4 করে 4 অবধি শুনেছেন। তিনি তারপরে যে কথাগুলো হচ্ছে যে ছাত্ররা তার কাছে পেশ করতে গেছিল, সেই কথা শোনা। দাবিতে কি ছিল গৌরব, তুমি নিশ্চয়ই জানো? রাজ্য সরকারের বিরুদ্ধে থেকে কি ছিল? রাজ্য সরকারের বিরুদ্ধে না, মানে 3টে দাবি আমি পরিষ্কার করে দিই। 3টে দাবি। এক হচ্ছে গৌরব যেটা বললাম, আমি একদম সহমত, ছাত্র সংসদ নির্বাচন। 1, 2 হচ্ছে অধ্যাপক নিয়োগ, নতুন অধ্যাপক নিয়োগ হচ্ছে না। আর 3 হচ্ছে যে টাকা ফান্ড আসছে না, বিশ্ববিদ্যালয়ের যে উপযুক্ত ফান্ডিং দরকার সেটা পাচ্ছে না। যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। যে বিশ্ববিদ্যালয়, না, তুমি বলো না একটু 4 আর 5-এ কি ছিল? আরে আমি তো বলছি দুর্নীতির কথা ছিল। ব্রাত্যবাবু যে দপ্তরগুলো চালাচ্ছেন, সেই দপ্তরগুলো যে একেবারে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, সেই কথাগুলো ছিল। আর তারপরে ছিল ওই যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উনি মিটিং করতে গেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, তিনি একজন হচ্ছে যে কিছুদিনের জন্য ভাইস চ্যান্সেলর হয়েছেন, তার পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর নেই, তার পার্মানেন্ট হচ্ছে ছাত্র সংসদ নেই, তার পার্মানেন্ট ডিন নেই। এতগুলো কথা তার কাছে পেশ করতে যাওয়ার পর গৌরব, যেহেতু আমাদের সময় পুরোটা জুড়েই সীমিত, সবাইকে একটু বলিয়ে নিই। আজিজুলদার কাছে আসবো। আজিজুলদা এমন একজন ব্যক্তি যিনি সেদিন ওয়েবকুপার এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তো আমার কথা হচ্ছে আজিজুলদা আরও ভালো জানবেন। এই যে গৌরব যেটা বললো, প্রথম একজন শিক্ষামন্ত্রী তিনি ভাষণ দিচ্ছেন, মন্ত্রিত্ব দূরে থাক, পাড়ার রকে দাঁড়িয়ে লোকে এইভাবে কথা বলে না, যেটা উনি বলেন। আমি শুনিনি, সেই বাইট ফুটেজ আমাদের কাছে কিচ্ছু নেই। একদম আমি স্বীকার করে নিচ্ছি প্রথমে যে উনি দাঁড়িয়ে কি বলছিলেন হয়তো সেটা আমরা জানি না, কিন্তু তার রুচিশীলতার অভাব ছিল। দ্বিতীয়ত হলো যে এই যে অভিযোগগুলো করছে ছাত্ররা, ছাত্র আন্দোলনের যে মূল লক্ষ্য যুক্তিসঙ্গত। আমার মনে হয় আপনি অস্বীকার করতে পারবেন, একটিও কলেজে পড়ান, আপনি কলেজের গভর্নিং বডির সঙ্গে যুক্ত রয়েছেন। তো এখানে দাঁড়িয়ে এই অভিযোগগুলোকে অযৌক্তিক, সেখানে দাঁড়িয়ে যেভাবে শিক্ষামন্ত্রী বেরিয়ে গেলেন, আমি আবারও আরেকবার খুব সতর্কভাবে বলছি, তার গাড়ির তলায় ইন্দ্রানুজ পড়ে গিয়েছিল, নাকি গাড়ির উইন্ডস্ক্রিনে ধাক্কা লেগেছিল, নাকি গাড়িতে তার পা চেপে গিয়েছিল, তার চোখের পাশে কেউ আঘাত করেছিল কিনা সেটা আমরা জানি, কারণ ছবি নিয়ে একটা চূড়ান্ত বিতর্ক হচ্ছে। আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েনি, আমরা দেখেছি সব গোলমাল দৌড়াদৌড়ি ছবি, যেটা আমরা দেখতে পাচ্ছি এই সময়, এই যে এখন টিভি স্ক্রিনে আমি দেখাচ্ছি। তা এই যে স্বাভাবিক যে দাবিগুলো, সেগুলো শিক্ষামন্ত্রী মেনে নিতে তার কি সমস্যা হচ্ছে, বা অ্যাটলিস্ট শুনতে কি প্রবলেম হচ্ছে আজিজুলদা? বিষয়টা হচ্ছে এই মিথ্যাচার যে মানে কতটা মানে তার শালীনতা ক্রস করতে পারে, সেই ঘটনাটাকে বলতে গেলে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম সকাল থেকে একদম বিকেল পর্যন্ত, প্রেক্ষিতটা বুঝতে হবে যে ওয়েবকুপার অ্যানুয়াল যে কনফারেন্স, সেখানে দুটো পর্যায়ে বিভক্ত ছিল। একটা হচ্ছে প্রথম দিকে সেমিনার বিষয়টা বলি, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে একটা সেমিনার, আলোচনা চক্র। গৈরিকীকরণে পরিষ্কার এই করে, এবং মানে বিজেপির ন্যাশনাল এডুকেশন পলিসির বিরুদ্ধে আলোচনা। একদমই। আচ্ছা, এই যখন চলছে তখন তুমি চিন্তা করে দেখো, মতাদর্শগত বিচ্যুতি যদি একটা রাজনৈতিক দল বা মতের মানুষের যদি চরম সীমায় উন্নীত হতে পারে, তাহলে যারা এতদিন পর্যন্ত কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের যে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে লড়াই করছে যারা, তারা গোটা রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিভিন্ন যারা অধ্যাপিকা ছিলেন, তারা প্রায় 1000 হবে। আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। সেই সেমিনারকে পণ্ড করার প্রক্রিয়া প্রথম থেকে শুরু হয়েছিল, প্রথম থেকে। এবং তুমি অবাক হবে, এবং তার মানে শিক্ষামন্ত্রী না আসতেই নানান রকমের স্লোগান। এবং আমি তো বলবো, যখন আমরা ঢুকছিলাম আমাদের যে সবার মধ্যে, তার আগেই যে গেট ছিল, সেই গেটের সামনেই ব্রাত্য বসুর বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানান রকমের অকুরুচিকর স্লোগান ছিল। বিষয়টা হচ্ছে যে অধ্যাপকদের সভা,
এবং সেখানে ছাত্রদের তরফ থেকে এই ধরনের অভ্যর্থনা গোটা বাংলা জুড়ে যে অধ্যাপকরা গিয়েছিলেন তারা অন্ততপক্ষে এইটা ভালোভাবে নেননি বা এইটা তাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না। এবার ঘটনা যেভাবে এগোতে থাকে সেই ঘটনা কিন্তু আমরা অবাক হয়েছি, আমরা অধ্যাপকরা অবাক কি ছিল বললেন না? এবং আমি তোমাকে বলি, এবার সেমিনার হচ্ছে, এই যে বাম এবং অতিবামপন্থী যারা বড়াই করে বলে আমরা এই দক্ষিণ পন্থার বিরুদ্ধে, অতি দক্ষিণ পন্থার বিরুদ্ধে, গৈরিকীকরণের বিরুদ্ধে, সেমিনার যখন হচ্ছে বিশিষ্ট জনেরা, সাংবাদিক জয়ন্ত ঘোষাল সেখানে বক্তা ছিলেন, শিবাজি প্রতিম বসু বক্তা ছিলেন সেখানে, এক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন। ওপেন জায়গা হচ্ছিল না, সেমিনার হলে হচ্ছিল সেখানে যাদবপুরের ওপেন এয়ারে হচ্ছিল, ওপেন এয়ার থিয়েটার সবাই জানেন যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে গেটের মধ্যে এইভাবে বারবার গোটা প্রক্রিয়াটাকে, গোটা সেমিনার প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা হয়েছে। তারপরে শিক্ষামন্ত্রী আসেন। মাথায় রাখতে হবে এই প্রোগ্রামে অধ্যাপক ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসাবে আসেননি, তিনি ওয়েবকুপার সভাপতি হিসাবে এসেছিলেন। তিনি আমাদের সংগঠনের সভাপতি, তিনি এসেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে দাবি দেওয়া থাকতেই পারে ছাত্রদের, এবং শিক্ষামন্ত্রী শোনেন না। তৃণমূলের অভিযোগ, এই ক্ষেত্রে এসএফআই এর অভিযোগ আছে। আমি অভিযোগটা একটু বলে দিই, আপনার বলতে সুবিধা হবে যে এক্ষেত্রে বহু লোককে দেখা গেছে যারা ওয়েবকুপার সদস্য নয় কিন্তু তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে উপস্থিত আছেন। না, আমার নেতা বেশ না, আমি যেটা বলছি বিষয় ছাত্র নেতা আর কি, এটা কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ছাত্র ছিলাম দেখেছি কিভাবে গণতন্ত্রের নামে একটা একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থা প্রয়োগ ছিল। আমি ছিলাম সেই সময়, দেখেছি একটাই ছাত্র সংগঠন ছিল, অন্য সংগঠনের নেতাদের অন্য ছাত্র সংগঠনে ঢুকতে দেওয়া হতো না, সে কথা পরের কথা। আমি এই যাদবপুরের কথা বলছি, সেদিন এই গাড়ি চাপা দিয়ে শিক্ষামন্ত্রী ছাত্রকে চাপা দিয়ে পিষে দিয়ে চলে যাচ্ছিলেন, এই যে মিথ্যাচার প্রশ্ন, ব্যাপারটা দেখো। এই অতিবামপন্থীরা যেভাবে গাড়িতে উঠে, ইন্দ্রানুজের কথা বলছি, অন্যান্যরা যেভাবে গাড়ির কাছ থেকে শুরু করে গাড়িকে সার্বিকভাবে অ্যাটাক করছিল, শিক্ষামন্ত্রীর ভাষণ নিয়ে ওনার আপত্তি আছে। আজিজুল আমাকে স্পেসিফিক বলুন ভাষণটা কেমন ছিল। তার আগে 1970 সালের 31শে ডিসেম্বরে সেই ঘটনাটা মনে করিয়ে দিই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে আবার সেই নৃশংস ঘটনা সেদিন ঘটতে পারত। আমি তো বলবো এই অতিবামপন্থী এবং বামপন্থার মদতপুষ্ট যে ঘটনা সেদিন ব্রাত্যবাবুর উপরে করেছে, এটা অ্যাটেম্প টু মার্ডার। কারণ হচ্ছে সেই গোপাল সেনের হত্যার ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 31শে ডিসেম্বর কারা করেছিল? আচ্ছা আজিজুল দা আমি আপনাকে বলি, গণতান্ত্রিক আমি আরেকটা মজার তথ্য বলি, খুব ছোট করে মজার তথ্য বলি, ইন্টারেস্টিং। এসএফআই এর প্রতিনিধিরা তাদের কথা শিক্ষামন্ত্রী শুনেছেন, ব্রাত্যবাবু শুনেছেন, কিন্তু যেটা বিষয় হচ্ছে এই ঘটনা, এদের প্রতিবাদ যখন চলছিল, বিশেষ করে নকশাল বা মাওবাদী যে ছাত্র সংগঠন ছিল, তাদের একটা আমি প্ল্যাকার্ড দেখেছি, সেখানে অদ্ভুত লেখা আছে, যাদবপুরে সিপিএম, বিজেপি এবং তৃণমূলের কোনো সুযোগ নেই, এখানে প্রবেশের সুযোগ নেই। খুব ইন্টারেস্টিং, আমি নিজে দেখেছি। ইন্টারেস্টিং না তাহলে এই যে, এবং ইন্দ্রানুজ, হ্যাঁ না এরা তো ইন্দ্রানুজ রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্যের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। অর্থাৎ এই যে মতাদর্শগত বিচ্যুতির কথা বললাম না, অর্থাৎ মানে আমি তো ওই জন্যই প্রশ্ন হয়ে গেলে, আমি তো ওই জন্যই খড়কুটো নিয়ে আমি আজিজুল দা ওই জন্যই প্রথম গৌরবকে জিজ্ঞেস করলাম। আমি জিজ্ঞেস করেছি তো যে গৌরব, যে আন্দোলনে বামেদের বিরুদ্ধাচারণ অনেক ক্ষেত্রে করা হয়েছে, বামেরা আগে ডেপুটেশন দিল, তৎসত্ত্বেও বামেরা এই যাদবপুরের ঘটনায় কেন এদের পাশে দাঁড়াচ্ছে বা বামেদের অবস্থানটা স্পষ্ট কেন করছে না? মানে এখন অবধি যেটা স্পষ্ট এদের পাশে, কিন্তু তৃণমূল পরিচালিত অধ্যাপকের একটি ইউনিয়ন ওয়েবকুপা, যেই ওয়েবকুপার সম্মেলনে ওপেন ফোরামে হচ্ছে, যেখানে বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকেরা শাউটিং স্লোগান দেবে, এটাই তো গণতন্ত্রের মানে অন্যতম লক্ষ্য। মানে স্লোগান শাউটিং দেবে, গাড়ি ভাঙচুরের প্রতিবাদ করি, কিন্তু স্লোগান শাউটিং এটা তো গণতন্ত্রের প্রতিবাদের জায়গা। এক মিনিট, উনি বললেন তো ভাঙচুরের কথা, উনি বললেন ভাষার কথা, ওনাকে আমি মনে করিয়ে দিই, যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল তখন বিধানসভায় যাদবপুরেই আছি, বিধানসভায় ভাঙচুর যখন হয়েছিল তখন বিধানসভায় বিধায়কের ভাষা কি ছিল? বিভিন্ন জায়গায় এমন একটা মিনিট আমার গৌরব এটা একদম প্রথম ফ্রেজ, এখনো তরুণ শক্তিদা বলেননি, শোনো, ভাষা এক মিনিট ভাষাগত সন্ত্রাসের জায়গায় আসবো না, কারণ আজিজুলদা যদি আজকে ওপেন ফোরামে মনিরুল ইসলামকে সমর্থন করেন,
তাহলে আমার মনে হয় দু কান আমার কেটে খোলা বাজারের মধ্যে দিয়ে যাওয়া উচিত। কারণ মনিরুল ইসলামও তো এই দলেরই একজন বিধায়ক ছিলেন, বা এখনও আছেন কিনা আমি জানি না। তার যে ভাষা, এখন আজিজুলদার মতো অধ্যাপক আর মনিরুল ইসলাম একই জায়গায় রয়েছেন, একই দলে রয়েছেন। প্রশ্নটা সেখানে যে এখন শিয়ালদা স্টেশনের ফ্লাইওভার থেকে ঢিল ছুড়লে সব তৃণমূলের মাথায় পড়ে, এখন সবাই তৃণমূল। তরুণের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার শোনাতে চাইবো আপনাদেরকে যে এই আন্দোলনকারী ছাত্ররা তারা ক্যাম্পাসের মধ্যে ফিরে এসছেন এবং তারা কি বলছেন। ছোট্ট করে তারা প্রেস কনফারেন্স করেছেন, তার একটা অংশ আমি তুলে ধরবো, শুনুন। চাইব ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার লড়াইয়ে অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়ান। শিক্ষক, কর্মচারী, গবেষকদের কাছে আমাদের আবেদন, বিশ্ববিদ্যালয়ের এই দুরবস্থা কাটিয়ে তুলতে আমরাও আপনাদের সঙ্গে লড়াই করুন। কর্তৃপক্ষ আর সরকার যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করে তার দাবি জানান। উপাচার্য অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করি। প্রো ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কাজের বাইরে ছিলেন, রেজিস্ট্রার এখানেই ছিলেন। আমরা শুনেছি সহ উপাচার্য ফিরছেন। আমরা অচল অবস্থা চাই না, আমরা চাই সোমবারের মধ্যে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সাথে সদর্থক আলোচনা করুক। পরিশেষে জানাতে চাই যে গতকাল রাত্রে কেউ বা কারা আর্টস ফ্যাকাল্টি ইউনিয়ন রুমে আগুন লাগিয়ে পালায়। আমাদের বক্তব্য হচ্ছে যে এর আগে সিসিটিভি লাগিয়ে বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেছিল তা কোথায় গেল? এখনও এদের শনাক্ত করা যাচ্ছে না কেন? এখনও ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা রেজিস্ট্রার কী করছেন? 1 তারিখে যারা ছাত্রীদের নিগ্রহ করলেন এবং গতকাল যারা ইউনিয়ন রুমে পুড়িয়ে দিল তাদের শনাক্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। আচ্ছা, তুমি তোমাদের ছাত্রদের সমস্যা, দাবি এগুলো তুলে ধরলে, কিন্তু সমাধানের উপায় কি? এই সমস্যাগুলো মিটতে গেলে কি হলে সেটা সমাধান হবে? দেখুন, প্রত্যেকটা সমস্যার আলাদা আলাদা সমাধান রয়েছে। এখানে ইলেকশন সংক্রান্ত যে সমস্যাগুলোর কথা বলা হলো, ইউনিয়ন ইলেকশন, আইসিসি ইলেকশন, এর মধ্যে আইসিসি ইলেকশনটা বিশ্ববিদ্যালয়ের হাতেই রয়েছে এবং আমাদের অনেক দিন ধরে ডিমান্ড ছিল আইসিসি রিস্ট্রাকচারিং এবং আইসিসি ইলেকশন, যেটা এখন আমাদের ডিমান্ড রয়েছে। এবং ইউনিয়ন ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়নটা স্টুডেন্টদের বক্তব্য অ্যাড্রেস করার অথরিটির কাছে একটা ব্রিজের মতো কাজ করে, প্ল্যাটফর্মের মতো কাজ করে, এবং ইউনিয়ন না থাকাটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের ভয়েসগুলোকে কোথাও গিয়ে রোধ করে। সেই জায়গা থেকে ইউনিয়ন ইলেকশন ইমিডিয়েটলি প্রয়োজন। তো এটা বাদ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে ভীষণ রকমের সমস্যা হচ্ছে স্টুডেন্টদের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো আছে, সেটা ফান্ডিং হতে পারে, সেটা অন্যান্য সমস্যা হতে পারে। এখন এই যে আমরা ছবি দেখালাম, এটা লাইভ দেখাচ্ছিলাম আপনাদেরকে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। আন্দোলনকারী ছাত্ররা তাদের অবস্থানটা মিডিয়ার মাধ্যমে জনসাধারণের সামনে তারা স্পষ্ট করতে চাইছেন, এটা ইন্টেনশন। এখন তরুণকে জিজ্ঞেস করতে গেলে তরুণের একাধিক সত্তার মধ্যে আমারই একটা ক্ল্যাশ তৈরি হয় যে কোন জায়গাটা নিয়ে আমি প্রশ্ন করব। আইনজীবী হিসেবে তরুণের কাছে অনেক প্রশ্ন রয়েছে, তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। আবার অন্যদিকে আজিজুলদা মাঝখানেই সামনেই বলে দিয়েছেন যে বিজেপির গৈরিক শিক্ষানীতি নিয়ে আমাদের এখানে একটা সেমিনার ছিল এবং পুরো প্ল্যান করেছিল ওয়েব কুপার সম্মেলন। আমি তরুণকে প্রথম এই যে যেখানটা তৈরি হচ্ছে যে কোনো একটা তদন্ত যদি আমি জেনারেল পার্সপেক্টিভে দেখি, যেমন আনিশ কাণ্ড তুমি বলো, বা তুমি তারপরে আরজি করের নির্যাতিতার ক্ষেত্র তো তুমি দেখেছো, এবং তারপরে তরুণ আশফাকুল্লাহ নাইয়া যে মানে ইয়াং যে ডাক্তার, নতুন মানে ছাত্র ডাক্তারের, আমরা পরবর্তীকালে কি দেখেছি, সেই ছাত্রের বাড়িতে সিআইডি পাঠানো হয়েছে। অর্থাৎ আন্দোলন সঠিকভাবে চলবে কিনা এটা নিয়ে একটা সংশয়। তরুণ এক্ষেত্রে কি সংযোজিত হচ্ছে, ঘটনা ঘটার পরে 7 দিন পুলিশ, শিক্ষামন্ত্রী, বাতার গাড়ির চালক বা ওম প্রকাশ মিশ্র কারুর বিরুদ্ধে মামলা করলো না, বরঞ্চ তীর্থঙ্কর ঘোষ মাননীয় বিচারপতি সমালোচনা করে বললেন যে এখানে পুলিশের ইন্টেলিজেন্স কোথায় ছিল, তার অভাব ছিল কিনা, অন্যদিকে গাড়ির চালক সেখানে র্যান ওভার করেছে কিনা। এই যে প্রসঙ্গগুলো তোলার পর আরেকটা পার্টির এফআইআর করতে বাধ্য হলো এবং তার ইনভেস্টিগেশন চলছে। প্রথম প্রশ্ন আমার থাকবে এই জায়গাটা যে পুলিশের সদর্থক ভূমিকা নিয়ে তোমাদের প্রশ্ন বারংবার ছিল, এই ক্ষেত্রে থাকবে কিনা। দ্বিতীয় হচ্ছে বিজেপির গৈরিক শিক্ষানীতি নিয়ে একদম কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে না। দেখো, ফার্স্ট হচ্ছে সিআরপিসি চলে গেছে, আইপিসি চলে গেছে, বিএনএস এবং বিএনএসএস এসছে। তোমার দর্শকদের সুবিধার্থে বলে দিয়ে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে XYZ নয়। কোনো যদি কগনিজেবল অফেন্সে কেউ কমপ্লেন করে তাহলে পুলিশ সেক্ষেত্রে সেটাকে কগনিজেন্স নিয়ে এফআইআর রেজিস্টার করে তদন্ত করতে বাধ্য। পুলিশ তো পাবলিক সার্ভেন্ট, তোমার আমার বাজারে যে আলু বিক্রি করে বা যে কিছু খায়, সে মানে কেনাকাটি করে, সে সবার টাকায় চলে, আমাদের সার্ভেন্ট পুলিশ, তৃণমূলের নয় তো।
সরকারের নয়, আমাদের সার্ভেন্ট। সে আমাদের সার্ভেন্ট যারা, তারা আমাদের কাজটা করছে না। একটা আমি এই ইন্দ্রানুজ বলে ছেলেটার সাথে আমার হাজারটা ডিফারেন্স আছে, আমার পোচায় না, ওকে নাই পারে। সে একটা কমপ্লেন করেছে, তা কগনিজেবল অফেন্স, ওভারঅল সে তো নাগরিক। এক্স্যাক্টলি, কগনিজেবল অফেন্স। সে কগনিজেবল অফেন্সে পুলিশ কেস কেন স্টার্ট করবে না? কেন হাইকোর্টে আসতে হবে? হাইকোর্ট বারবার বলবে। তাহলে এখান থেকেই ভাবো তুমি, পশ্চিমবঙ্গে ক্রাইম ডেটা নিয়ে যখন বলা হয় আমাদের ক্রাইম কমছে, স্টার্ট দেওয়া থাকে, যে পশ্চিমবঙ্গ সরকার ডেটা দিচ্ছে না। এই স্টার্টটা হচ্ছে এই মামলাগুলোর উদাহরণ। মামলা করা হয়, পুলিশ কেস স্টার্ট করে না, করতে বাধ্য। রিপোর্টের কথা এক্স্যাক্টলি, আচ্ছা। করে না, বাধ্য। এটা হলো একটা আসপেক্ট। সেকেন্ড আসপেক্ট দেখো, এই লেফট ফ্রন্টের অবস্থা, আমি বাম বলছি, অতি বাম নয়, হ্যাঁ, বামেদের অবস্থা কিছু একটা ওই আছে না, বেগানি সাদিমে আবদুল্লাহ দিওয়ানা, এদের অবস্থাটা কিছু সেরকম আমি মনে করাই। হ্যাঁ, 2009 11 জুন 2009 শালকু সোরেন, তার বডি পাওয়া গেল, এত পচা গেল অবস্থায় ছিল, তাকে পোস্টমর্টম পর্যন্ত করা গেল না। কারা মারলো? আলট্রা লেফটরা মারলো। ঝাড়গ্রাম 2011 AK-47 দিয়ে 3 জন বামপন্থী নেতাকে গুলি করে মারা হলো। AK-47 ইউজ হয়েছিল, পুলিশের রিপোর্ট, বামফ্রন্টের পুলিশ। হ্যাঁ, আচ্ছা, 23 জানুয়ারি 2011 বামফ্রন্ট সরকার তখনও, রবি মাহাতো গোয়ালতোড়ে বামপন্থী নেতাকে মাওয়িস্টরা খুন করলো। 28 জুলাই 2009 তাঁতি রবি জলপাইগুড়িতে বামপন্থী নেতারা খুন হলেন মাওয়িস্টদের হাতে। এই কয়েকদিন আগেই যাদবপুরে লেখা ছিল যে শালকু ট্রিটমেন্ট দেওয়া হবে। শালকু ট্রিটমেন্ট কাকে দেওয়া হয়েছিল? বামপন্থীদের দেওয়া হয়েছিল। এই আল্ট্রা লেফট একটা অদ্ভুত জিনিস। আল্ট্রা লেফট বেসিক্যালি তৃণমূলের পোষা কুকুর। আই এম সরি টু ইউজ দ্য টার্ম, বাট ফ্যাক্ট, পোষা কুকুর। কেন বলছি? এই SUCI, AIDSO যারা প্রচুর লাফাচ্ছে আজকাল, মনে করিয়ে দিই, 2009 জয়নগর, তো ভুল না করি, জয়নগর লোকসভার প্রার্থী কে ছিল? SUCI ছিল। কার সমর্থন ছিল? তৃণমূল সমর্থনে। 2011 বিধানসভা SUCI লড়লো, তৃণমূল আর SUCI জোট ছিল। 2023 SUCI ব্রিগেড, কেউ, এখানে তো অনেক কটা বিরোধী দল আছে, আমরা একটা বিরোধী দল আছে, দাদা একটা আছে, শক্তিদারা আছে, যদিও কেন্দ্রে জোট আছে। কলকাতা একটা সভা করবে, ব্রিগেড করবে, গীতাঞ্জলি স্টেডিয়ামটা ভাড়া পায় কিনা দেখো তো পাই কিনা, পাবে না। সেখানে ফ্রিতে ভাড়া দেওয়া হলো, ভাড়া না, ফ্রিতে বা নমিনাল টাকায় SUCI-কে দেওয়া হলো। শুধু তাই নয়, বেশ কিছু মিডিয়া রিপোর্ট ছিল যে ডিম নাকি সাপ্লাই করা হয়েছিল, ডিম এক্সট্রা হয়ে গেছিলো, সে ডিম দেওয়া হয়েছিল ওদের সভা করার জন্য, এদের লোকজন খেয়ে পড়ে থাকে। তো এরা আজকে বড় বড় কথা বলছে। আমি আবার বলছি, মনে করে দিই, আমি একটা নাম মনে করাই খালি, এই 2013 আজকে কংগ্রেসও লাফাচ্ছে প্রচুর, দেখছিলাম ওই ইন্দ্রানুজের সাথে দেখা করতে গেছে। ভুলে গেছে নাকি ছত্তিশগড়ে যে 13 জন কংগ্রেস লিডারকে মাওয়িস্ট অ্যাটাকে মারা গেল, এই ইন্দ্রানুজরা তো মাওয়িস্ট। দাদা আয়ুরা বললেন যে দুর্নীতি, মানে কে বলো, মানে আমাদের ব্রাত্য বসু বিশিষ্টজন। দেখো, আমি সবাইকে, আমি চোরকে চোর বলতে ভালোবাসি, আমি ডাকাতকে ডাকাত বলতে ভালোবাসি। 2012 টেট দুর্নীতির নায়ক ব্রাত্য বসুকে বিশিষ্টজন আমি বলতে পারি না। এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবসলিউটলি ফেল করেছে। কী করে ফেল করেছে আমি বলছি, যেমন ইন্দ্রানুজের অ্যাসপেক্টটা আমি বললাম, ফেল করেছে নকশাল অ্যান্ড হচ্ছে এই মাও ব্যান্ড অর্গানাইজেশন, মাওয়িস্ট অর্গানাইজেশন, নকশাল অর্গানাইজেশন, ব্যান্ড অর্গানাইজেশন। সেখানে মাওয়িস্ট অ্যাক্টিভিটি, নকশালাইট অ্যাক্টিভিটি একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিনের পর দিন কিভাবে চলছে, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এটা কোথাকার নাটক যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ যাবে না? এটা অ্যাবসুর্ড নাটক। কেন নাটক? বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি গোলমাল হয়, অ্যাজ পার ল পুলিশ এখানে ঢুকতে পারে, কোনো ল নেই যে বিশ্ববিদ্যালয়ে পুলিশ যাবে না। অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে। এবার কেন ফেল করছে? কোশ্চেনটা কেন ফেল করছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানে যে ওখানে মাওয়িস্টদের আড্ডাখানা, তাও কেন ফেল করছে? ফেল করছে কারণ এরা, আমি বললাম, পোষা কুকুর বলেই দিল। আসি, পোষা কুকুর। ভোটের সময় নো ভোট টু বিজেপি চিল্লাবে, বামপন্থীদের এগেন্সে চিল্লাবে, কংগ্রেসকে মারবে, যখন বিরোধী নেতাদের খুন করতে হয় এদেরকে দিয়ে খুন করবে। আমি নাম নেবো না, এক লেখিকা, নাম নেবো না, খুব বিখ্যাত লেখিকা, যাদবপুর, খোঁজ নাও, ওখানকার পুরোনো ছেলেদের জিজ্ঞেস করো, যাদবপুর ইউনিভার্সিটিতে বন্দুক সাপ্লাই করতেন, করে বলতেন যেন ভালো কাজে লাগে। ভালো কাজ মানে কি? দাদা বসে আছে বাসে, মানে তৎকালীন লেফট লিডারে মারার কথা। আরও বলছি, দেখো, গণতন্ত্রের কথা হচ্ছে, তো আল্ট্রা লেফট যারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে। আচ্ছা, বামরা গণতন্ত্র বিশ্বাস করে? বামফ্রন্ট একটা লেফট কান্ট্রি দেখাও যেখানে কমিউনিজম আছে বা কোনো লেফট আইডিওলজি চলে যেখানে গণতন্ত্র আছে। গণতন্ত্র, বামফ্রন্ট এবং গণতন্ত্র, লেফট, আল্ট্রা লেফটের দূর কোনো সম্পর্ক নেই। আমি লাস্ট একটা কথা মনে করাবো, মানে মানুষ ডোবার আগে না ওই খড়কুটো পেলে বাঁচার চেষ্টা করে, বামফ্রন্টের অবস্থা ঠিক সেরকম হয়েছে, ওই খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। মানে এই ছেলেটাকে নিয়ে নাটক করছে। আমি আমার মনে করি, যেটা ছেলে মনে আছে নবান্ন অভিযান বামফ্রন্টের, বাবু আমি বাঁচবুনি, বাবু আমি বাঁচবুনি, মহিদুল ইসলাম মিদ্দা,
যার নাকি চোট লেগেছিল, মারা গেল, ফোয়াদ হালিমের হসপিটালে ট্রিটমেন্ট হয়েছিল, খুব কিডনি, important। সেই একদম। তাকে আর ভালো হসপিটালে কেন নিয়ে যাওয়া হলো না? লাস্ট করছিল কি বামফ্রন্ট? একদম। আচ্ছা, গৌরবের কাছে আমি যাচ্ছি না, আমি তো যাব শক্তিদার কাছে, কিন্তু শক্তিদা তরুণ একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গা তুলে গেল, এবং আমরা 2011 সালের আগে না আমি নিয়ে নি বিরতি, তারপরে শক্তিদা বলে আমি তারপর সবার কাছে আবার যাব দাদা। না 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 প্লিজ, আমরা জানি যে বাম জমানার শেষের দিকে প্রতিদিন জঙ্গলমহলে বাম নেতা খুন হতেন, এবং প্রতিদিন রুটিন করে, আমি বলছি প্রত্যেক দিন আমাদের তখন মনে আছে সংবাদপত্রে বাম নেতা খুনের খবর আসতো। কার হাতে বাম নেতারা খুন হতেন? শিক্ষক মহাশয়, প্রাইমারি স্কুলের শিক্ষক, গুলি করে স্কুলের উঠোনে ফেলে রাখা হয়েছিল। এই ঘটনা কখন হয়েছিল? তখন বাম সাম্রাজ্য চলছে এই রাজ্যে, মানে বাম রাজত্ব চলছে, বাম শাসন চলছে। সেই সময় কারা করতো খুন? মাওবাদীরা খুন করতো। পরবর্তীকালে সেই সুচিত্রা মাহাতো, তার অবস্থান কি হয়েছে? সেই কোটেশ্বর রাও, কিষেনজি, তার অবস্থা কি হয়েছে? কার সঙ্গে গুলির এনকাউন্টারে কি হলো? পরবর্তীকালে গল্পটা কিভাবে আসলো এটা সবাই জানে, আমি বিস্তারিত এই জায়গায় আসছি না, ঢুকছি না। কিন্তু বাম নেতারা যে খুন হতেন দিন দুপুরে মাওবাদীদের হাতে, এটাও স্পষ্ট। আমি শক্তিদার কাছে আসবো যে এখানে এই যে তৃণমূলের মানে তরুণের কথা আমি ধার করে বলছি, তৃণমূলেরই স্পন্সরে এই উগ্র লেফটিস্টরা এদেরকে কাজে লাগিয়ে বামের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে বামেদেরকে প্রাসঙ্গিক করবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর আগে বামেরা প্রাসঙ্গিক হলে সেখানে অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি খানিকটা মুহ্যমান হবে, খানিকটা ম্লান হবে। শক্তিদা আপনার কাছে আসবো, যে জায়গাটা আমি প্রশ্ন করলাম যে বিজেপিকে অপ্রাসঙ্গিক করবার জন্যই বামেদেরকে খানিকটা শিরোনামে নিয়ে আসা। দেখো, সবাই স্বাভাবিকভাবে তাদের বক্তব্য রেখেছে। ঘটনা ঘটেছে গত শনিবার, তারপরে বুধবার, তারপরে শুক্রবার তীর্থঙ্কর বাবুর এজলাসে তিনি ভার্ডিক্ট দিলেন যে ওমপ্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসুর নামে, যেটা তরুণ বলল এখন ন্যায় সংহিতা, তা এমন জায়গা দিল যেখানে আর্মস অ্যাক্ট পড়লো, যেখানে মহিলা শ্লীলতাহানি হলো। আচ্ছা, আমার বক্তব্য খুব পরিষ্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে একটা নামকরা বিশ্ববিদ্যালয়। আজিজুল বলল যে ওখানে ব্রাত্যবাবু গেছিলেন ওয়েব কুপার একটা সেমিনার অ্যাটেন্ড করতে, এবং ব্রাত্যবাবু নিজে প্রেস স্টেটমেন্ট করেছেন এসএফআই আমাকে দিয়েছে, কিন্তু তারপরে যারা দিয়েছে তারা এসএফআই নয়, তারা মানে মাওবাদী। আমার একটা মানে পার্টিকুলারলি 3টে প্রশ্ন আছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই ঘটনা আজকে নতুন নয়, হোক কলরব হয়েছে, মুখ্যমন্ত্রীকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা পার্মানেন্ট ভিসি নেই, যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংসদ নেই, যাদবপুর বিশ্ববিদ্যালয় বহু প্রফেসর নেই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যে নিরাপত্তা থাকা দরকার তা নেই। আমি যদি স্বীকারই করে নিই, বহু জায়গায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক রকম অভিযোগ ওঠে যে ওখানে নেশাজাত দ্রব্য ব্যবহৃত হয়, এবং যেটা তরুণ বলল যে ওখানে নাম না উচ্চারণ করে বলল যে রাইফেল সাপ্লাই করত, যেটা অনারেবল জাস্টিস বলেছেন যে আজকে ব্রাত্য বসু ওয়াই ক্যাটাগরি থেকে সেদিনই জেড ক্যাটাগরিতে চলে গেলেন। তাহলে পুলিশ কি করছিল আমি জানতে চাই এটা। আজকে যদি ব্রাত্য বসুকে, যদি পুলিশের কি কোনো ইন্টেলিজেন্স ছিল না যে ব্রাত্য বসু আসলে এই ধরনের হতে পারে, এই ধরনের বিক্ষোভের মুখে পড়তে পারে? কোনো জায়গায় পোস্টার পড়ছে ব্রাত্য বসু নিখোঁজ, কোনো জায়গায় আজকেই দমদমে মিছিল করেছে, কুশপুত্তলিকা দাহ করেছে। আরে এর আগের শিক্ষামন্ত্রীও জেলের অভ্যন্তরে। ব্রাত্য যেটা বললে তুমি, আমি এক এক করে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার, আজকে নারী দিবস, তাকে ওইরকমভাবে বলতে আমি রাজি নই। আজকে কাদের দ্বারা পরিচালিত? একদিকে সুজিত বোস, একদিকে উদয়ন গুহ, একদিকে হচ্ছে মানে এদিকে ধরো মানে যিনি আমাদের বাগুয়াটিতে থাকেন, আর এদিকে যে কটা আছে বাম পরিবৃত হয়ে আজকে মন্ত্রিসভা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রথম স্লোগানটা কী ছিল? বদলা নয় বদল চাই। তারপরে স্লোগান কী ছিল? যে
সততার প্রতীক। আস্তে আস্তে আজকে এই যে বলছেন না, যেটা সিপিএমের ভাই বলল যে অশ্লীল কুরুচিকর, আজকে ব্রাত্য বসুকে গান রবীন্দ্রসঙ্গীত গাইতে বললে উনি গাইল মনে পড়ে রুবি রায়। আমি জানি না যে রাজনীতির মানটা কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এটা জেনে রাখো যে আজকে ইন্দ্রানুজ 3 দিন ধরে তার কোনো স্টেটমেন্ট নেওয়া হলো না। তার বাবা কালকে পায়ে পা মেলালেন। আজকে আরেকটা যে অভিনব, তারা চলে গেলেন মানে যিনি অসুস্থ অস্থায়ী উপাচার্য তার সঙ্গে দেখা করতে। আর একটা অভিযোগ উঠেছে যে টাকা নির্ধারণ করা হচ্ছে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছে, আমরা যারাই করেছেন, একটা টাকা বরাদ্দ হয়, তাই দিয়ে বছরের প্রথমে একটা উৎসব হয়। আপনি কি ইউনিয়ন ফির কথা বলছেন? হ্যাঁ, ইউনিয়ন ছাত্র সংসদ নির্বাচনই না, হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যদি ইউনিয়ন না থাকে তাহলে ফি নিচ্ছে কারা? সেইটা কি করে টাকাটা অ্যালট হচ্ছে? আর দেয়ার ইজ নো ইলেক্টেড স্টুডেন্টস ইউনিয়ন, দেয়ার ইজ নো ইলেক্টেড। আমি জানি এই টাকা যখন খরচ হয় তখন জিএসএ সই লাগে, রাইট? আমি বলে দিই, আমি বলবে আমার আর একটা তরুণ জ্যোতি বলেছে যে ছত্তিশগড়ে মাওবাদীর হাতে 16 জন নয় 36 জন প্রাণ দিয়েছিলেন। অজিত যোগী ফিজিক্যালি টোটালি হ্যান্ডিক্যাপ চিফ মিনিস্টার ছিলেন, বরং তার সঙ্গে যারা ছিল সবাই মারা গেছিলেন। আরেকটা কথা জেনে রাখো, আমি বলে বলতে দাও। তুমি শশধর মাহাতো, সুচিত্রা মাহাতো, কোটেশ্বর রাও, এদের নামও বলেছ। আমরা যেটা আমি বলতে চাই যে নির্বাচনের বৈতরণী পার হবার জন্য আমার যখন যাকে প্রয়োজন সেই জায়গায় পৌঁছে গেছে। কতজন খুন হয়েছিল পশ্চিমবঙ্গে? না আজকের অনারেবল চিফ মিনিস্টার নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য স্ট্র্যাটেজি এবং যাকে যখন আপনি বলছিলেন তাকে ইউজ করুন প্লিজ। সেটা হচ্ছে ছাত্র সংসদ। আচ্ছা, আজিজুলদার কাছে আসবো, একটা বিরতি নিয়ে দাদা, বিরতির পর আপনার কাছে আসবো, আপনি একদম ফ্রিলি বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের কাছে যাব, তরুণ, গৌরব এবং শক্তিদাও বলবেন। এখন বর্তমানে যেখানটায় দাঁড়ালো এসে বিষয়টা, সেটা হচ্ছে ভোট রাজনীতিকে মাথায় রেখে এই পলিসি গেম খেলা হচ্ছে। এটা এর মধ্যে আসল কিচ্ছু নেই, পলিসি গেম, সবটাই টাই আপ। এখন ব্যাপার হচ্ছে সবই যদি টাই আপ থাকে তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকারে কোনো একটি রাজনৈতিক দল যেতে হারে, মানে মানুষের কি কোনো ভ্যালু নেই? আমার এই চেয়ারে বসে তাই মনে হচ্ছে। তার মানে আমি আপাতভাবে আমার ডান দিকে তাকালে আজিজুলদা, শক্তিদা, গৌরব এবং তরুণকে যদি একই মনে করি তাহলে তো আলোচনার কোনো জায়গাই নেই। কাণ্ডতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা, পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, মাঠে নামতে হবে না। জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে, এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। সিপিএম এর সমর্থন নিয়ে এসএফআই এর তাণ্ডব এই বামফ্রন্ট জমানায় কেউ ভুলে যায়নি। কারা বলছে চালিয়ে খেলতে, কারা বলছে মাঠে থাকবে? রবীন্দ্রসঙ্গীত মমতাদি বাজাতে বলেন বলে এরা মাঠে থেকে দুটো বিবৃতি দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রবীন্দ্রসঙ্গীতে সাময়িক স্থগিতাদেশ দেন তাহলে এইসব কথাগুলো বলার জন্য কেউ থাকবে না, ওরা যা করে এসেছে। আজিজুলদা, কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে আন্দোলনের গলা টেপার একটা চেষ্টা করা, মানে ইন জেনারেল পার্সপেক্টিভ। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে যাচ্ছেন লালবাজারে, তার উপরে প্রবল পুলিশি বাধা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেছেন চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নিয়ে আসা হলো। আন্দোলনকারী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির উপর উঠে গেলেন।
রাস্তায় 26 দিন বসে থেকে আন্দোলন করলেন। এই আন্দোলন তো বাইরে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ শিখেছে। তো আমার কথা হচ্ছে, এখন আপনার দু একটা স্লোগান প্রথম থেকে আপনার খুব বিরক্ত লেগেছে যে আপনার অধ্যাপক মানুষ একটা সমাবেশ করতে গেছেন, সেখানে কেন স্লোগান দিচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে যখন তারা দরবার করলো যে আমাদের দাবিগুলো শুনুন প্লিজ, তারও বিরক্ত মনে হলো। এবার আজকে এই যে ছাত্র সংসদ নির্বাচন, স্কুলের ফান্ড, ইউজিসির ফান্ড কেন গ্র্যান্টেড হচ্ছে না, কেন অধ্যাপক নিয়োগ হচ্ছে না, দাবিগুলোকেও খানিকটা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, কারণ যাদবপুরে হয়তো তৃণমূলের ছাত্র সংগঠন খুব একটা জেতার মতো জায়গায় নেই। এই সব কারণগুলোর জন্যই কি দাগিয়ে দেওয়া, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এটা আসছি, তার আগে একটু আমার দায় সেরে নি। সেটা হচ্ছে তরুণ বলার সময় যেটা বলছিল যে ব্রাত্যবাবুকে উনি বিদ্বজন হিসাবে মানতে রাজি নন। 12 নায়ক বলছেন না, উনি একটা উদাহরণ না ও বলেছে, নির্দিষ্টভাবে বলেছে উনি নায়ক বললেন দাদা, সুশীল সমাজের লোক হিসেবে দেখতে চান। যে লোকটা পেশাগতভাবে অধ্যাপক ছিলেন এবং সাহিত্যের অঙ্গনে তিনি দিকপাল একজন মানুষ। সে চাকরি চুরি করলে তাকে কি বলবো? আসলে আমারই ভুল হচ্ছে, তরুণকে কেন বলবো? যে লোকটা গুজরাট দাঙ্গা রক্ত যার হাতে লেগে সবরমতির কথা বলছেন, নরেন্দ্র মোদীর কাছে সবরমতির কথা বলছেন, মহাপুরুষ, সবরমতির কথা বলছেন, যার মুখ থেকে সবরমতির ট্রেনটা কারা জ্বালিয়েছিল? সবরমতি এক্সপ্রেস কারা জ্বালিয়েছিল না? তোমার বেলা আপনি যে উল্টোপাল্টা কথা বলছেন, আপনি জেনে বলছেন তো সবরমতি এক্সপ্রেস কেন জ্বালানো হয়েছিল? কেন জ্বালানো হয়েছিল? এভরি অ্যাকশন হ্যাজ সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন দাদা। ঠিক শুরু করে থামলেন না। এই পার্টটা ডিবেট পারে, ডিবেট বলতে পারে, আমাকে বলতে তারপর তুমি বলো না, আমি তো ঝগড়া করছি। আপনি বেকার কথা বলতে উত্তর শুনবেন না। বেশ, আমি গৌরবের কাছে আমি বলি। গৌরব আমি বলিনি। গৌরব একটু প্লিজ, আমাকে বলতে দিয়েছো সময়। আমি একটু বলে নি যেটা হচ্ছে একটু মানে শেষ হয়ে যায়। না আমি বলে নিচ্ছি। বিদ্বেষের বিষ মানে মুখ খুলেই বেরোয়। শুভেন্দু অধিকারী, যোগী আদিত্যনাথ, এরা ব্রাত্যবাবুর এই অবদানটাকে স্বীকার করতে হবে। আমি বলিনি। সেটা হচ্ছে তরুণ জ্যোতি বললো গৌরবটাকে স্বীকার করো। কোনটা 12 টেট? পশ্চিমবাংলায় 12 টেট, এতগুলো 12 টেট স্বীকার করব। আচ্ছা 12 টেট স্বীকার করব। রাজু সেন শর্মা স্বীকার করব। রাজু সেন শর্মা স্বীকার করব। চাকরি তৃণমূলের লোকেরাই পাবে। কোথায় পাবো কি সে স্বীকার করব? চাকরি চোরকে চাকরি চোর করে দিন। আরে দেখাও না করে চাকরি চোর দিয়েছে, চাকরি চুরি করব না, চাকরি চুরি করব না, চাকরি চুরি করে দেখাতে পারছি না, চাকরি চুরি করব না। আচ্ছা একটু 30 সেকেন্ড বলুক। হ্যাঁ, সেটা হচ্ছে যে তরুণ এখানে শালকু সোরেনের কথা বলেছে। শালকু সোরেনের মা এখনো সিপিআইএমটা করে। শালকু সোরেনের বডি যখন পড়েছিল তখন ধর্মতলায় রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে চকলেট খাওয়াতে এসেছিলেন। 1, 2 ভারতী ঘোষ সেই সময় জঙ্গলমহলের, এখন তৃণমূল হয়ে এখন বিজেপি, তারপর কোথায় কোথায় গেছেন আমরা জানি না। 2 2.5 বছরের জেলখাটা আসামি তিনি কাকে কাকে কোথায় কোথায় যাওয়ার কথা বলছিলেন আমি জানি না। এটা দিনের বেলা নিয়েছেন কিনা আপনার ওই সাংবাদিক, ওনার ইন্টারভিউটা সন্ধ্যেবেলায় দেখবেন পাল্টে গেছে। আর 3 সারদার জেলখাটা আসামি যিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বেনিফিশিয়ারি, তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসব বলছিলেন। ত্রিপুরায় উনি বুঝে গেছেন কিভাবে কি হয়েছিল, উনি থানার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সুতরাং এইসব বীরপুঙ্গবদের ভাষা কথা আমাদের কিছু এসে যায় না। একদম শক্তিদা। দেখো আমি তোমাকে একটা কথা বলি, আলোচনা শুরু হয়েছিল ইন্দ্রানুজের ঘটনা নিয়ে। ব্রাত্যবাবুর গাড়ি তাকে চাপা দিয়েছে না তিনি ধাক্কা খেয়েছেন, তার সঙ্গে দেবদূতের ঘটনা, ট্যাগ হয়েছে ওমপ্রকাশ মিশ্র। আমার বক্তব্য হচ্ছে একটাই, আগামীকাল বিকেল পর্যন্ত একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। ছাত্ররা রাস্তায় নেমে বিপথে পরিচালিত হতে পারে, ছাত্রদের সব দাবি যে ন্যায্য এ কথা বলবার মতো মানসিকতা আমি নেই। কিন্তু আমি যেটা মনে করি অ্যাক্রস দ্য টেবল যদি যে কোনো সমস্যা যত বড় ঘটনাই ঘটুক, বাদী এবং বিবাদী উভয় পক্ষ যদি এই মানসিকতা নিয়ে বসে আলোচনায় যে আমরা এর থেকে একটা সমাধান সূত্র বের করব, যার মধ্যে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় আগামী দিনে আবার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থাকবে, তাহলে ডেফিনেটলি আমি একটা কথা মনে করি যে ব্রাত্যবাবুকে অ্যাকিউজ করবার জায়গা সবসময় আমাদের আছে। মদন কি বলে না বলে এটা সবাই জানে, সেটা আপনি বলে দিন। এখন এই রাজনীতিতে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক এই প্রশ্নটা আসবে, কোন পলিটিক্যাল গেমের পেছনে কোন লজিক রয়েছে সেটাও মানুষকে বুঝতে হবে। তবে যে কোনো ঘটনার তদন্ত
হোয়াইট ওয়েতে চলবে কিনা, আজকে মানুষের মধ্যে এই সংশয় এবং সন্দেহটা জাগছে, এই সন্দেহটা তৈরি হচ্ছে যে সঠিকভাবে তদন্ত হবে কিনা। এই সন্দেহ থেকে বার করতে পারবে একমাত্র প্রশাসন, তার উপযুক্ত সময় উপযুক্ত ভূমিকার মাধ্যমে। প্রশাসন যদি না করতে পারে, কারুর পক্ষে এটা সম্ভব নয়। মানুষ তখন অসহায় বোধ করবেন, ঠিক যেরকম আজকে আনিস খানের বাবা করেন, ঠিক যেরকম ভাবে আজকে দিল্লিতে ছুটে যেতে হয় সিবিআই অফিসারের কথা বলতে কাদম্বিনীর বাবা মার। এটা যেন না হয়। আজকে এই পর্যন্তই রাখবো। অবশ্যই পরবর্তী খবরের জন্য আপনার নজর থাকবে ক্যালকাটা নিউজে। এখন এই পর্যন্তই। হাল্লা বল, নমস্কার।